বিনোদনের তাজা খবরে স্বাগত। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না, তারা নিজেরাই হয়ে ওঠেন একটি সময়, একটি যুগ, যাদের পর্দায় উপস্থিতি মানেই দর্শকের মনে অন্যরকম এক উত্তেজনা, ভালোবাসা আর আবেগের জন্ম দেয়। বাংলাদেশের চলচ্চিত্রে এমনই একজন কিংবদন্তি হলেন আব্দুর রাজ্জাক, যাকে কোটি দর্শক ভালোবেসে নাম দিয়েছিলেন নায়ক রাজ রাজ্জাক। একজন অভিনেতা কিভাবে একটি দেশের চলচ্চিত্রের প্রধান নায়ক হয়ে উঠতে পারেন, কিভাবে কয়েক দশক ধরে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে পারেন, আর কিভাবে মৃত্যুর পরও মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে পারেন, নায়ক রাজ রাজ্জাক তারই একটি উজ্জ্বল উদাহরণ। বন্ধুরা, আজকের গল্পেই সেই নায়ক রাজকে নিয়েই থাকছে আমাদের এই ভিডিও। নায়ক রাজের ক্যারিয়ারের শুরুটা ছিল মঞ্চনাটক দিয়ে। যিনি কলকাতা থেকে ঢাকায় এসে একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন পথ চলা, আর পরবর্তীতে যিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। 1942 সালের 23 জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্ম নেন আব্দুর রাজ্জাক। তার বাবা ছিলেন আকবর হোসেন এবং মা নিসারুন নেসা। পরিবারটি ছিল সচ্ছল, কিন্তু ছোটবেলা থেকেই রাজ্জাকের আগ্রহ ছিল অভিনয় আর সংস্কৃতির প্রতি। স্কুলে পড়ার সময়ই তার জীবনের মোড় ঘুরে যায়। সপ্তম শ্রেণীতে পড়ার সময় সরস্বতী পূজার একটি নাটকে অভিনয়ের জন্য শিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন। নাটকটির নাম ছিল বিদ্রোহী। সেই ছোট্ট মঞ্চে দাঁড়ানো কিশোরটি তখন হয়তো জানতেন না একদিন অভিনয়ই তার জীবনের পরিচয় হয়ে উঠবে। ধীরে ধীরে মঞ্চ নাটকের প্রতি আগ্রহ বাড়তে থাকে। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় মুম্বাইয়েও যান তিনি, কিন্তু ভাগ্য তখনও তার জন্য আরও বড় একটি গল্প লিখে রেখেছিল। 1964 সাল কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার উত্তাল পরিস্থিতিতে এক রাতে রাজ্জাক পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়েন। পরদিন 26 এপ্রিল তিনি স্ত্রী লক্ষ্মী ও সন্তানদের নিয়ে ঢাকায় চলে আসেন। সঙ্গে ছিল সামান্য কিছু জিনিসপত্র, কয়েকটি পরিচয়পত্র এবং চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কয়েকজন মানুষের ঠিকানা। কিন্তু ঢাকায় এসে জীবন শুরু করা সহজ ছিল না। স্ত্রী ও সন্তানদের নিয়ে কমলাপুরে একটি বাসা ভাড়া করেন, যার ভাড়া ছিল মাত্র 80 টাকা। আজ যাকে আমরা নায়ক রাজ নামে চিনি, সেই মানুষটি তখন নিজের জায়গা তৈরি করতে একেবারে নতুন করে সংগ্রাম করতে হয়েছিল। চলচ্চিত্রে কাজ পাওয়ার জন্য তিনি একের পর এক পরিচালকের সঙ্গে দেখা করতে থাকেন। অবশেষে সেই সুযোগ আসে। 1964 সালে কামাল আহমেদের সঙ্গে উজালা চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান রাজ্জাক। এরপর পরোয়ানা চলচ্চিত্রেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেন, কিন্তু তার আসল স্বপ্ন ছিল ক্যামেরার সামনে দাঁড়ানো। চলচ্চিত্রে তার প্রথম দিকের সময়টা ছিল বেশ সংগ্রামের। 13 নম্বর ফেকু, ওস্তাগার লেন, কারবউ, ডাকবাবু, আখেরি স্টেশন সহ বেশ কিছু চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। পাশাপাশি তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ঘরোয়া ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেতে শুরু করেন। কিন্তু 1966 সালেই আসে সেই সুযোগ, যা তার জীবন পুরোপুরি বদলে দেয়। জহির রায়হানের পরিচালনায় নির্মিত হয় বেহুলা। এই সিনেমাতে সুচান্দার বিপরীতে লিখিন্দর চরিত্রে অভিনয় করেন রাজ্জাক। আর বেহুলা শুধু একটি সিনেমা ছিল না, এটি ছিল রাজ্জাকের চলচ্চিত্র জীবনের টার্নিং পয়েন্ট। তার অভিনয়ে দর্শকদের নজর কাড়ে। বাংলা চলচ্চিত্র পেয়ে যায় নতুন এক নায়ককে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বন্ধুরা, এরপরে আসে রাজ্জাক কবরীর একটি জুটি। 60-এর দশকের শেষ দিকে বাংলা চলচ্চিত্রে যে জুটিটি দর্শকের হৃদয় দখল করে নেয়, তাদের অন্যতম ছিলেন রাজ্জাক ও কবরী। 1968 সালে সুভাষ দত্তের আবির্ভাব চলচ্চিত্রের মাধ্যমে রাজ্জাক কবরী জুটির যাত্রা শুরু হয়। এরপর আসে বাঁশরী, আর 1969 সালে নারায়ণ ঘোষ মিতালির নীল আকাশের নিচে। এই নীল আকাশের নিচে সিনেমার মামুন চরিত্রে রাজ্জাক এবং তার বিপরীতে কবরী, দুজনের অভিনয় দর্শকের মনে এমনভাবে জায়গা করে নেয় যে রাজ্জাক কবরী হয়ে ওঠেন ঢালিউড চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি।
এরপর ময়নামতি, ক, খ, গ, ঘ, উম, দর্পচূর্ণ, দ্বীপ নেভে নাই সহ একের পর এক চলচ্চিত্রে এই জুটিকে দেখা যায়। তবে রাজ্জাকের অভিনয় জীবন শুধু রোমান্টিক নায়কের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। 1970 সালে জহির রায়হানের কালোজয়ী চলচ্চিত্র জীবন থেকে নেয়া রাজনৈতিক ব্যঙ্গধর্মী এই চলচ্চিত্রে রাজ্জাক অভিনয় করেন ফারুক চরিত্রে। এখানে তিনি শুধু প্রেমের নায়ক নন, তিনি একজন সচেতন নাগরিক যে নিজের চারপাশের অন্যায়, শোষণ ও রাজনৈতিক বাস্তবতার বিরুদ্ধে অবস্থান নেন। রাজ্জাকের অভিনয় তখন প্রমাণ করে দেয় তিনি শুধু রোমান্টিক নায়ক নন, প্রয়োজন অনুযায়ী তিনি হয়ে উঠতে পারেন একজন প্রতিবাদী চরিত্রের শক্তিশালী অভিনেতাও। আর ঠিক এই সময়ই বদলে যাচ্ছিল বাংলাদেশের ইতিহাস। 1971 সালের মুক্তিযুদ্ধ। স্বাধীনতার পর বাংলাদেশের চলচ্চিত্র নতুন এক অধ্যায়ে প্রবেশ করে। স্বাধীন বাংলাদেশে রাজ্জাকের রাজত্ব তখনই শুরু হয়। 1972 সালে মুক্তি পায় রাজ্জাক অভিনীত মানুষের মন। মোস্তফা মেহমুদের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে সাফল্যের মধ্যে দিয়ে যেন শুরু হয় রাজ্জাকের নতুন যুগ। এরপর একের পর এক চলচ্চিত্র, অবুঝ মন, ওরা 11 জন, প্রিয়তমা, স্লোগান। রাজ্জাক তখন বাংলাদেশের চলচ্চিত্রের প্রধান নায়ক হয়ে ওঠেন। শাবানার সঙ্গে তার জুটি বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। শাবানার বিপরীতে তিনি অভিনয় করেন 40টির অধিক চলচ্চিত্রে। এই জুটি দর্শককে উপহার দেয় প্রেম, পারিবারিক টানাপোড়েন, সামাজিক বাস্তবতা আর আবেগে ভরা অসংখ্য গল্প। অন্যদিকে ববিতার সঙ্গেও রাজ্জাকের জুটি ছিল অন্যতম জনপ্রিয়। পিচ ঢালা পথ, টাকা আনা পাই, স্বরলিপি, প্রিয়তমা, বিভিন্ন চলচ্চিত্রে তাদের অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করে নেয়। রাজ্জাক তখন শুধু একজন তারকা নন, তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরুষ তারকাদের একজন। পুরস্কারের ঝুড়িতে একের পর এক আসতে থাকে স্বীকৃতি। রাজ্জাকের জনপ্রিয়তার পাশাপাশি বাড়তে থাকে তার অভিনয়ে দক্ষতার স্বীকৃতিও। 1976 সালে কি যে করি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর 1978 সালে অশিক্ষিত চলচ্চিত্রে রহমত চরিত্রে অভিনয়ের জন্য পান আরেকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গ্রামের একজন অশিক্ষিত পাহারাদারের চরিত্রে অভিনয় করে তিনি দেখিয়ে দেন একজন বড় তারকা চাইলে সাধারণ মানুষের চরিত্রেও কতটা শক্তিশালী হয়ে উঠতে পারেন। এরপর বড় ভালো লোক ছিল এই চলচ্চিত্রের জন্য 1982 সালে আবারও শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 1984 সালে চন্দ্রনাথ সিনেমার জন্য পান আরেকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর 1988 সালেও শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন রাজ্জাক। অর্থাৎ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মোট 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এমন অর্জন তাকে শুধু জনপ্রিয় নায়ক নয়, একজন স্বীকৃত অভিনয় শিল্পী হিসেবেও প্রতিষ্ঠিত করে। বন্ধুরা, রাজ্জাক শুধু ক্যামেরার সামনে থাকতে চাননি, তিনি ক্যামেরার পিছনেও নিজের দক্ষতার প্রমাণ দিতে শুরু করেন। 1977 সালে অনন্ত প্রেম চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর একের পর এক পরিচালনা করেন বদনাম, অভিযান, জিনের বাদশা, প্রফেসর, বাবা কেন চাকর, উত্তর ফাল্গুনী সহ আরও বেশ কিছু চলচ্চিত্র। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে বিশেষভাবে আলোচিত বাবা কেন চাকর, এই সিনেমাতে তিনি নিজেই বাবার চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে সিনেমাটি কলকাতায়ও পুনর্নির্মিত হয় এবং সেখানেও সাফল্য পায়। অর্থাৎ রাজ্জাকের প্রভাব শুধু বাংলাদেশের চলচ্চিত্রে সীমাবদ্ধ ছিল না, তার অভিনয় ও চলচ্চিত্রের গল্প পৌঁছে গিয়েছিল দুই বাংলার দর্শকদের কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্জাককে কেন বলা হয়েছিল নায়ক রাজ? এই উপাধি তাকে দিয়েছিলেন চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরী। আর এই নামটি যেন রাজ্জাকের সঙ্গে অদ্ভুতভাবে মিলে গিয়েছিল, কারণ কয়েক দশক ধরে বাংলাদেশের চলচ্চিত্রে তার যে প্রভাব ছিল সেটি ছিল সত্যি রাজকীয়। একসময় সিনেমা মানেই রাজ্জাক, তার নাম থাকলেই দর্শক হলে যেত। তার সঙ্গে কবরী, সুচন্দা, ববিতা, শাবানা সহ বিভিন্ন নায়িকার জুটি ছিল দর্শকের কাছে আলাদা আকর্ষণীয়। কিন্তু তার জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ ছিল তিনি সময়ের সঙ্গে নিজেকে বদলাতে পেরেছিলেন।
যুবক প্রেমিক থেকে তিনি হয়েছিলেন প্রতিবাদী যুবক, গ্রামের সাধারণ মানুষ থেকে শহুরে চরিত্র, বাবা, বিচারক, পুলিশ, শিক্ষক কিংবা সমাজের নানা শ্রেণীর মানুষের চরিত্রেও তাকে দেখা গিয়েছে। দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে 2013 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রাজ্জাককে দেওয়া হয় আজীবন সম্মাননা। 2015 সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারগুলোর একটি স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি। সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পান। এর আগেও তিনি বাচসাস পুরস্কার, মেলির প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। 1984 সালে বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পী সমিতির প্রথম সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার মানে তিনি শুধু চলচ্চিত্রের পর্দার নায়ক ছিলেন না, চলচ্চিত্রের মানুষের অধিকারের সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। পর্দায় লাখো মানুষের প্রিয় নায়ক হলেও ব্যক্তি জীবনে রাজ্জাক ছিলেন পরিবার কেন্দ্রিক একজন মানুষ। 1962 সালে তিনি বিয়ে করেন লক্ষ্মীকে। তাদের সংসারে জন্ম নেয় 2 সন্তান, বড় ছেলে বাপ্পারাজ, ছোট ছেলে সম্রাট সহ তার সন্তানরাও পরবর্তীতে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন। অর্থাৎ রাজ্জাকের পরিবারও একসময় বাংলাদেশের চলচ্চিত্রেরই একটি পরিচিত পরিবারে পরিণত হন। নিজের সন্তানদের নিয়ে কাজ করতেন তিনি, পরিচালনা করেছেন, অভিনয় করেছেন। এভাবেই তার চলচ্চিত্রের উত্তরাধিকারও ছড়িয়ে পড়ে পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন রাজ্জাক। শত শত চলচ্চিত্রে অভিনয় করেছেন, পরিচালনা করেছেন বহু সিনেমায়। কিন্তু কিংবদন্তির জীবনও একদিন থমকে দাঁড়ায়। 2017 সালের 21 আগস্ট সন্ধ্যা 6:13 হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়ক রাজ্জাক। তার বয়স হয়েছিল 75 বছর। 23 আগস্ট বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। সেই দিন শুধু একজন অভিনেতার মৃত্যু হয়নি, বাংলাদেশের চলচ্চিত্রের একটি যুগের অবসান ঘটেছিল। নায়করাজ কি সত্যি চলে গেছে? না, কারণ কিংবদন্তিরা আসলে কখনো পুরোপুরি চলে যায় না। তারা থেকে যায় তাদের অভিনয়ের চরিত্রে, থেকে যান সিনেমার গানে, থেকে যান সংলাপে, থেকে যান দর্শকদের স্মৃতিতে। আজ যখন বেহুলার কথা আসে, রাজ্জাকের মুখ মনে পড়ে। নীল আকাশের নিচে বললে মনে পড়ে রাজ্জাক কবরীর সেই সময়। জীবন থেকে নেওয়া মানে মনে করিয়ে দেয় সেই প্রতিবাদী চরিত্রকে। অশিক্ষিত মানে মনে করিয়ে দেয় অভিনয়ের গভীরতা। বড় ভালো লোক ছিল মনে করিয়ে দেয় তার অভিনয় দক্ষতা। আর বাবা কেন চাকর, এটি মনে করিয়ে দেয় একজন অভিনেতার পাশাপাশি একজন পরিচালক রাজ্জাকও কতটা বড় মাপের একজন শিল্পী ছিলেন। একজন মানুষ কলকাতার টালিগঞ্জ থেকে যাত্রা শুরু করেছিলেন, মঞ্চে অভিনয় করেছিলেন, স্বপ্ন নিয়ে মুম্বাই গিয়েছিলেন, তারপর ইতিহাসের এক কঠিন সময়ে পরিবার নিয়ে চলে এসেছিলেন ঢাকায়। মাত্র 80 টাকার মাসিক ভাড়া একটি বাসা থেকে শুরু করেছিলেন নতুন জীবন। ছোট চরিত্র থেকে ধীরে ধীরে তিনি হয়ে উঠেছিলেন চলচ্চিত্রের শীর্ষ নায়ক। আর একজন মানুষ থেকে একটি যুগের প্রতীকে পরিণত হয়েছিলেন আব্দুর রাজ্জাক। তিনি ছিলেন এমন একজন নায়ক যার সিনেমাতে দেখতে মানুষ হলে যেত শুধু গল্প দেখার জন্য নয়, রাজ্জাককে দেখার জন্য। তার পর্দায় আসা ছিল একসময় দর্শকদের কাছে উৎসবের মতো। আর তাই 2017 সালের 21 আগস্ট তার শারীরিক বিদায় হলেও বাংলা চলচ্চিত্র থেকে নায়ক রাজ্জাকের বিদায় হয়নি। কারণ কিছু নায়ক পর্দা থেকে হারিয়ে যান, কিছু নায়ক সময়ের সঙ্গে পুরনো হয়ে যান, আর কিছু নায়ক সময়ে পেরিয়ে কিংবদন্তি হয়ে ওঠেন। আব্দুর রাজ্জাক ছিলেন সেই কিংবদন্তি নায়ক। তিনি ছিলেন নায়ক রাজ, বাংলা চলচ্চিত্রের নায়ক রাজ্জাক। বন্ধুরা, চলচ্চিত্রের এরকম নাম না জানা অসংখ্য তারকাদের নিয়ে আমাদের এই চ্যানেলটি এগিয়ে যাবে আপনাদের ভালোবাসায়। পাশে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।